ডাক্তার, ডাক্তার, একটু জল খান। তখন আর কতদিন তুমি আমাকে এইভাবে নিয়ে কাটাবে? তুমি একটা বিয়ে করো, বুঝলে? আপনি বোধহয় মদের মাত্রাটা একটু বাড়িয়েছেন না? ওকে ওকে গো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ নিশীথে আজকে গল্প পাঠে তথা ডাক্তারের ভূমিকায় অভিক, দক্ষিণাচরণের ভূমিকায় কৌশিক ও ব্রতদীপ, অন্যান্য চরিত্রে বলাকা, উর্মি ও বিশ্বজিৎ। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প নিশীথে। ডাক্তার, ডাক্তার, কি আবার জ্বালাতন করছি মাঝরাতে? ও আপনি? চোখ মেলে দেখি সামনে আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধরফর করে উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকালাম। ঘড়িতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বিস্ফারিত চোখে বললেন, আজ রাত্রে আবার সেই রকম উপদ্রব আরম্ভ হয়েছে। তোমার ওষুধ কোনো কাজে লাগলো না। আপনি বোধহয় মদের মাত্রাটা একটু বাড়িয়েছেন না? ওটা তোমার ভুল, মদ নয়। আদ্যপান্ত বিবরণ না শুনলে তুমি আসল কারণটা অনুমান করতে পারবে না। কুলুঙ্গির মধ্যে ছোট টিনের ডিব্বায় ম্লানভাবে কেরোসিনের আলো জ্বলছিল। আমি তা উস্কে দিলাম। একটু আলো জেগে উঠল এবং অনেকটা ধোঁয়া বেরোতে লাগলো। কোঁচাটা গায়ের ওপর টেনে একটা খবরের কাগজ পাতা বাক্সের ওপর বসলাম। দক্ষিণাচরণবাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গিন্নি অতি দুর্লভ। কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজেই রসাধিক্য ছিল। তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করে অধ্যয়ন করেছিলাম, তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উঠত না। কালিদাসের ওই শ্লোকটা প্রায় মনে উদয় হতো, গৃহিণী সজীব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গিন্নির কাছে কোনো উপদেশ খাটত না এবং বন্ধুর মতো প্রণয় সম্ভাষণ করতে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়েছিল, তেমনি তার হাসি মুখে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসবার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর বছর চারেক পর আমাকে একটা সাংঘাতিক রোগে ধরল। ওষ্ঠব্রণ হয়ে জ্বর বিকার হয়ে মরবার উপক্রম হলো। বাঁচার আশা ছিল না। একদিন এমন হলো যে ডাক্তার জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করল। সে গরুর ঘিয়ের সাথে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। ওষুধ গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক, সে যাত্রায় বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী দিনরাত এক মুহূর্তের জন্য বিশ্রাম করেননি। সেই কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতার সাথে দরজায় আগত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিলেন। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে
আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতন দুই হাতে ঝেঁপে ঢেকে রেখেছিলেন। খাওয়া ছিল না, ঘুম ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন পরাজিত বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে দিয়ে চলে গেলেন, কিন্তু যাবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হল। তখন আমি তার সেবা আরম্ভ করে দিলাম। তাতে তিনি বিব্রত হয়ে উঠলেন, বলতে লাগলেন, করো কি? লোকে বলবে কি? অমন করে দিন রাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করো না। যেন নিজে পাখার হাওয়া খাচ্ছি এরকম ভান করে রাত্রে যদি তাকে তার জ্বরের সময় পাখার বাতাস করতে যেতাম তো ভারী কাড়াকাড়ি পড়ে যেত একটা। কোনোদিন যদি তার শুশ্রূষা উপলক্ষে আমার খাবার নিয়মিত সময় 10 মিনিট পেরিয়ে যেত, তবে সেও নানা প্রকার অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হয়ে দাঁড়াত। স্বল্পমাত্র সেবা করতে গেলে হিতে বিপরীত হয়ে উঠত। তিনি বলতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধহয় তুমি দেখেছ। বাড়ির সামনেই বাগান এবং বাগানের সামনেই গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই ডান দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মনের মতন এক টুকরো বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দিশি, অর্থাৎ তার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে ছোট উদ্ভিজ্জের পাশে কাঠি অবলম্বন করে কাগজে তৈরি লাতিন নামের জয়ধ্বজা উড়ত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়িয়ে দুবেলা তা সাফ করিয়ে রাখতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তার বসবার স্থান ছিল। সেইখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। অনেকদিন শয্যাগত থেকে একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বন্ধ থেকে থেকে আমার প্রাণটা কেমন করছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে একটু বসবো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুলতলার পাথরের বেদিটায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমারই পায়ের উপরে তার মাথাটি তুলে রাখতে পারতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলে গণ্য করবেন। তাই একটি বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। দু একটি করে প্রস্ফুট বকুল ফুল ঝরতে লাগলো এবং শাখার আড়াল থেকে ছায়াঙ্কিত জ্যোৎস্না তার শীর্ণ মুখের ওপর এসে পড়ল। চারিদিক শান্ত, নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে একপাশে নীরবে বসে তার মুখের দিকে তাকিয়ে আমার চোখে জল আসলো। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় এসে দুই হাতে তার একটি উত্তপ্ত শীর্ণ হাত তুলে নিলাম। তিনি তাতে কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এইরকম চুপ করে বসে থেকে আমার হৃদয় কেমন উদ্বেলিত হয়ে উঠল। আমি বলে উঠলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলবো না। তখনই বুঝলাম কথাটা আমার বলবার কোনো দরকার ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিছুটা অবিশ্বাস ছিল, এবং তার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল।
প্রতিবাদ স্বরূপে একটি কথাও না বলে কেবল তার সেই হাসির দ্বারা তিনি জানালেন, কোনো কালে ভুলবে না, এটা কখনো সম্ভব নয় এবং আমি তা প্রত্যাশাও করি না। এই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করতে সাহস করি না। তার অনুপস্থিতিতে যেসব কথা মনে উদয় হতো, তার সামনে গেলেই সেগুলো নিতান্ত বাজে কথা বলে মনে হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়লে দু চোখ বেয়ে দর দর করে জল গড়ায়, সেগুলো মুখে বলতে গেলে কেন যে হাসির উদ্রেক করে আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না। কাজেই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না উজ্জ্বলতর হয়ে উঠল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডেকে অস্থির হয়ে গেল। বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলল, একবার বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়। তাই আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ একটু থমকে চুপ করলেন। সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে তাকালেন। তারপর দুই হাতের মধ্যে মাথা রেখে কি যেন ভাবতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। কুলুঙ্গিতে কেরোসিনের আলো মিটমিট করে জ্বলতে থাকে এবং নিস্তব্ধ ঘরে মশার ভনভন শব্দ সুস্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ মৌন ভঙ্গ করে দক্ষিণাবাবু বলতে আরম্ভ করলেন, সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেকদিন একভাবে কাটিয়ে ডাক্তারও বললেন, আমিও বুঝলাম এবং আমার স্ত্রীও বুঝলেন যে তার ব্যায়াম সারবার নয়, তাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমায় বললেন, যখন ব্যায়াম সারবে না এবং তাড়াতাড়ি আমার মরার আশাও নেই, তখন আর কতদিন তুমি আমাকে এইভাবে নিয়ে কাটাবে? তুমি একটা বিয়ে করো, বুঝলে? এটা যেন একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা। এর মধ্যে যে ভারী একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তাঁর লেশ মাত্র ছিল না। এইবার আমার হাসবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করে হাসবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের মতন গম্ভীরভাবে বলতে লাগলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়ে বললেন, নাও আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করেই বললাম, এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। তখন আমাকে ক্ষান্ত হতে হলো। জানি না নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। এই কাজে যে ভঙ্গ দেব এমন কল্পনাও আমার মনে ছিল না, অথচ চিরজীবন এই চিররুগ্নকে নিয়ে জীবনযাপন করতে হবে, এই কল্পনাও আমার কাছে কষ্টদায়ক হয়ে উঠেছিল। হায়, প্রথম যৌবনকালে যখন সামনে তাকিয়েছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাচ্ছিল। শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শান্তি নিশ্চয়ই তিনি দেখতে পেয়েছিলেন। তখন জানতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নেই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝতেন।
সেই জন্য যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার কাছে কবিত্ব ফলাতে যেতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সাথে হেসে উঠতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর মতো তিনি সমস্তই জানতেন। এই কথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকত। কিছুদিন যাতায়াতের পরে ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স 15 হবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি বলে বিয়ে দেননি, কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না। যেমন সুরূপ তেমনি সুশিক্ষা। সেজন্য মাঝে মাঝে এক দিন তার সাথে নানা কথার আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হতো। আমার স্ত্রীকে ওষুধ খাওয়াবার সময় উত্তীর্ণ হয়ে যেত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাড়ি গেছি, কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করেননি। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখতে লাগলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনে আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় শুশ্রূষা করবার এবং ওষুধ খাওয়াবার নিয়ম ভাঙতে লাগলো। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলতেন, যাদের রোগ আরোগ্য হবার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে থেকে তাদের নিজেরও সুখ নেই আর অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলতে দোষ নেই, তবু আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ উত্থাপন করা তার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারের মন এমন অসাড় যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারান বাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ গিলিয়ে ডাক্তারখানার দেনা কেন বাড়াচ্ছ? হ্যাঁ, আমার প্রাণটায় যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও না, তাড়াতাড়ি এই প্রাণটা যায়। ছি ছি, না না, এমন কথা বলবেন না। কথাটা শুনে হঠাৎ আমার বুকে বড় আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানার পাশে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এ ঘরে বড় গরম, তুমি বাইরে যাও, তোমার বেড়াতে যাওয়ার সময় হয়েছে, খানিকটা বেরিয়ে না আসলে তোমার আবার রাতে খিদে হবে না। বেড়াতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে সঞ্চারের পক্ষে খানিকটা বেরিয়ে আসা খুব দরকার। এখন নিশ্চিত করে বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ, মনে করতাম তিনিও নির্বোধ। এই বলে দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ হাতের উপর মাথা রেখে চুপ করে বসে রইলেন। অবশেষে বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও। একসঙ্গে অনেকটা জল পান করে তিনি বলতে লাগলেন আবার, একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসবার ইচ্ছে প্রকাশ করলেন। জানি না কি কারণে তার সেই প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করবার কোনো কারণ ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন।
সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের চেয়ে বেড়ে উঠেছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির, নিস্তব্ধ হয়ে থাকেন। কেবল মাঝে মাঝে মুঠো বন্ধ হতে থাকে এবং মুখ নীল হয়ে আসে। তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি বিছানার পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যেতে অনুরোধ করেন এমন সামর্থ্য তাঁর ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তার মনে মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন। বিপরীত দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের ওপর পড়ল। আলো আধারে ধাঁধা লেগে তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখতে না পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলেন। আমার স্ত্রী চমকে আমার হাত ধরে জিজ্ঞাসা করলেন, ওকে? তার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করলেন, ওকে? ওকে গো? আমার কেমন দুর্বুদ্ধি হলো। প্রথমেই বলে ফেললাম, আমি চিনি না। বলা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করল। পরের মুহূর্তেই বললাম, ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালেন। আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বললেন, আপনি আসুন। আমাকে বললেন, আলোটা ধরো। মনোরমা ঘরে এসে বসলেন। তার সাথে রোগিণীর অল্প স্বল্প আলাপ চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে উপস্থিত হলেন। তিনি তার ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ সঙ্গে এনেছিলেন। সেই 2টি শিশি বের করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা মালিশ করবার, আর এইটি হলো খাবার। দেখবেন যেন দুটো আবার মেলাবেন না। এই ওষুধটা কিন্তু ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ওষুধ 2টি বিছানার পাশের টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার তার মেয়েকে ডাকলেন। মনোরমা বললেন, বাবা, আমি বরং থেকেই যাই, বুঝলে? সঙ্গে তো স্ত্রীলোক কেউ নেই, একে কে সেবা করবে বলো? না না, আপনি কষ্ট করবেন না। পুরনো যে আছে সে আমাকে মায়ের মতো যত্ন করে। উনি মা লক্ষ্মী, চিরকাল পরে সেবাই করে এসেছেন। অন্যের সেবা উনি সইতে পারেন না। মেয়েকে নিয়ে ডাক্তার ফেরার উদ্যোগ করছেন এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ ধরেই বসে আছেন। ওনাকে একবার একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন? আসুন না, আপনাকে নদীর ধার দিয়ে একবার ঘুরিয়ে আনি। আমি সামান্য আপত্তি দেখিয়ে অনতিবিলম্বে সম্মত হলাম। ডাক্তারবাবু যাবার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করে দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করলাম। ফিরে আসতে রাত হলো। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। অনুতাপে বিদ্ধ হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? তিনি উত্তর করতে পারলেন না। নীরবে আমার মুখের দিকে তাকালেন। তখন তার কণ্ঠ রোধ হয়েছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার প্রথমটা এসে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। অবশেষে জিজ্ঞাসা করলেন, সেই ব্যথাটা কি বেড়ে উঠেছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলে শিশিটা টেবিল থেকে নিতে দেখলেন সেটা খালি।
আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়েছেন? আমার স্ত্রী ঘাড় নেড়ে নীরবে জানালেন যে হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি আমি অর্ধমূর্ছিতের মতো আমার স্ত্রীর বিছানার উপরে গিয়ে বসে পড়লাম। তখন মা তার পীড়িত শিশুকে যেমন করে সান্ত্বনা দেয় তেমন করে তিনি আমার মাথা তার বুকের কাছে টেনে নিয়ে দুই হাতের স্পর্শে আমাকে তার মনের কথা বোঝাতে চেষ্টা করলেন। কেবল তার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করে বলতে লাগলেন যে শোক করো না, ভালোই হয়েছে, তুমি সুখী হবে। এবং সেই মনে করে আমি সুখে মরলাম। ডাক্তার যখন ফিরলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। একটু জল খান। তিনি আবারও একটু জল খেয়ে বললেন, ওহ, বড় গরম। বলে দ্রুত বেরিয়ে বার কয়েক বারান্দায় পায়চারি করে এসে আবার বসলেন। বেশ বোঝা গেল তিনি বলতে চান না, কিন্তু আমি যেন জাদু করে তাঁর কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি। আবার আরম্ভ করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার বাবার সম্মতিক্রমে আমাকে বিয়ে করল। কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেম আলাপ করে তার হৃদয় অধিকার করবার চেষ্টা করতাম, সে হাসত না, গম্ভীর হয়ে থাকত। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগেছিল তা আমি কেমন করে বুঝব? এই সময় আমার মদ খাবার নেশা অত্যন্ত বেড়ে উঠল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাড়বার শব্দটুকু নেই। কেবল বেড়াবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপছিল। শ্রান্তি বোধ করতেই মনোরমা সেই বকুলতলার সাদা পাথরের বেদির উপর এসে নিজের দুই হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাচ্ছে একেবারে তারায় আচ্ছন্ন। গাছের নিচে ঝিল্লির ধ্বনি যেন অনন্ত আকাশের নিস্তব্ধতার মধ্যে একটি শব্দের সরু পাড় বুনে দিচ্ছে। সেদিনও বিকেলে আমি মদ খেয়েছিলাম। মনটা বেশ একটু তরলাবস্থায় ছিল। অন্ধকার যখন একটু চোখে শুয়ে আসলো তখন গাছের ছায়ার নিচে বিবর্ণ সেই রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করল। মনে হলো ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই এই দুই হাত দিয়ে আমি ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের মাথায় যেন আগুন ধরে উঠল। তারপরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই রমণীর মুখের উপর জ্যোৎস্না এসে পড়ল। আমি আর থাকতে পারলাম না। কাছে এসে দুই হাতে তার হাতটি তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলতে পারবো না। কথাটা বলা মাত্র চমকে উঠলাম। মনে পড়ল ঠিক একই কথা আর একদিন আর একজনকে বলেছি, এবং
সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়ে, ঝাউ গাছের মাথার উপর দিয়ে, কৃষ্ণপক্ষের হলুদ ভাঙা চাঁদের নিচ দিয়ে, গঙ্গার পূর্ব পার থেকে সুদূর পশ্চিম পার পর্যন্ত হা হা করে অতি দ্রুত বেগে একটা হাসি বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি নাকি অভ্রভেদী হাহাকার তা বলতে পারি না। আমি সঙ্গে সঙ্গে পাথরের বেদির উপর থেকে মূর্ছিত হয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পরে দেখলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞাসা করলেন, তোমার হঠাৎ এমন হলো কেন? শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হাহা করে একটা হাসি বয়ে গেল। সে বুঝি হাসি? সার বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল তো, তাদেরই পাখার শব্দ শুনেছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও বুঝি? দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁক উড়বার শব্দই বটে। এই সময় উত্তর দেশ থেকে হাঁসের দল নদীর চরে চরবার জন্য আসছে, কিন্তু সন্ধ্যা হলে এসে বিশ্বাস রাখতে পারতাম না। তখন মনে হতো চারিদিকে সমস্ত অন্ধকার ভরে ঘন হাসি জমা হয়ে রয়েছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরে অন্ধকার বিদীর্ণ করে ধ্বনিত হয়ে উঠবে। অবশেষে এমন হলো, সন্ধ্যার পর মনোরমার সাথে একটাও কথা বলতে আমার সাহস হতো না। তখন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বের হলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কদিন বড় সুখেই ছিলাম। চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন তার হৃদয়ের রুদ্ধদ্বার অনেকদিন পর ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। গঙ্গা ছাড়িয়ে অবশেষে পদ্মা এসে পৌঁছলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের শান্ত নদীর মতো নির্জীবভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে জলশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধু ধু করছে, এবং দক্ষিণের উঁচু পাহাড়ের উপরে গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হাতে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে একবার পাশ ফিরছে এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করে ভেঙে ভেঙে পড়ছে। এইখানে বেড়াবার সুবিধে দেখে বোট বাঁধলাম। একদিন আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহু দূরে চলে গেলাম। সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলিয়ে যেতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখতে দেখতে ফুটে উঠল। সেই অন্তহীন সাদা বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়ে গেল, তখন মনে হলো যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্ন রাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনে ভ্রমণ করছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর থেকে নেমে তার মুখ বেষ্টন করে তার শরীরটি আচ্ছন্ন করে রেখেছে। নিস্তব্ধতা যখন নিবিড় হয়ে আসলো, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাত বের করে আমার হাত চেপে ধরল। অত্যন্ত কাছে এসে যেন তার সমস্ত শরীর, মন, জীবন, যৌবন আমার উপর বিন্যস্ত করে নিতান্ত নির্ভর করে দাঁড়ালো। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এরকম অনাবৃত অবারিত অনন্ত আকাশ না হলে কি দুটি মানুষকে কোথাও ধরে?
তখন মনে হলো আমাদের ঘর নেই, দরজা নেই, কোথাও ফিরবার নেই। এমন করে হাতে হাত ধরে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়ে অবারিতভাবে চলে যাব। এরকম চলতে চলতে এক জায়গায় এসে দেখলাম সেই বালুকা রাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো রয়েছে। পদ্মা সরে যাওয়ার পরে সেখানে জল জমে আছে। সেই বালি বেষ্টিত নিস্তরঙ্গ নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়ে আছে। সেই জায়গাটাতে এসে আমরা দুইজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে তাকালো। তার মাথার উপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্না বিকশিত মুখ তুলে ধরে চুম্বন করলাম। সেই সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে উঠল, ওকে ওকে কে কে ও? আমি চমকে উঠলাম, আমার স্ত্রীও কেঁপে উঠলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুইজনেই বুঝলাম এই শব্দ মানসিক নয়, অমানসিকও নয়, চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাতে তাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখে ডেকে উঠেছে। সেই ভয়ের চমক খেয়ে আমরা দুইজনেই তাড়াতাড়ি গিয়ে বোটে ফিরলাম। রাত্রে বিছানায় এসে শুলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমিয়ে পড়ল। তখন অন্ধকারে কি একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে ঘুমন্ত মনোরমার দিকে একটি মাত্র দীর্ঘ শীর্ণ অস্থিসার আঙুল নির্দেশ করে যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট স্বরে কেবলই জিজ্ঞাসা করতে লাগলো, ওকে ওকে কে কে ও? তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার সমস্ত ঘর্মাক্ত শরীরের রক্ত হিম করে দিয়ে হা 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 করে একটা হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়ে বয়ে চলে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ, গ্রাম, নগর সব পার হয়ে গেল। যেন তা চিরকাল ধরে দেশ দেশান্তর, লোক লোকান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতর ক্ষীণতম হয়ে অসীম সুদূরে চলে যাচ্ছে। ক্রমে যেন তা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে গেল। ক্রমে তা যেন সূচের মতো ক্ষীণতম হয়ে আসলো। এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি, কল্পনা করিনি। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রয়েছে এবং সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে আসলো তখন ভাবলাম আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। যেই আলো নিভিয়ে শুলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলে উঠল, ওকে ওকে কে কে ও? ওকে আমার বুকের রক্তের সমান তালে ক্রমাগতই ধ্বনিত হতে লাগলো, ওকে ওকে কে কে ও? সেই গভীর রাত্রে
ওকে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে ওঠে, তার ঘন্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে শেলফের উপর থেকে তালে তালে বলতে লাগলো, ওকে ওকে কে কেউ। বলতে বলতে দক্ষিণাবাবু কেমন যেন পাংশুবর্ণ হয়ে আসলেন, তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসলো। আমি তাকে স্পর্শ করে বললাম, একটু জল খান। এমন সময় আমার কেরোসিনের আলোটা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো ফুটছে, কাক ডেকে উঠল, দোয়েল শীষ দিতে লাগলো। আমার বাড়ির সামনের পথে একটা মহিষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদলে গেল, ভয়ে লেশমাত্র রইল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কায় মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন, সেজন্য যেন খানিক লজ্জিত এবং আমার উপর ক্রোধিত হলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করে অকস্মাৎ উঠে দ্রুত চলে গেলেন। সেই দিনই মাঝরাতে আবার আমার গায়ে এসে ঘা পড়ল। ডাক্তার ডাক্তার। শেষ হলো আমাদের আজকের গল্প নিশীথে। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।